হ্যালো ছাত্র এবং ছাত্রীবৃন্দ। আমি আমি ঠিক করেছি যে ঠিক 10 মিনিটের মধ্যে তোমাদের রেজোন্যান্সটা করিয়ে দেবো। দ্যাট ইজ অনুরণন যেটা হয় সে অর্গানিক কেমিস্ট্রিতে যে তোমার জৈব যৌগতে যেটা হয় সেটা আমি তোমাদের পড়িয়ে দেবো। তার সাথে অতি কনজুগেশনটাও আমি পড়িয়ে দেবো, মানে হাইপার কনজুগেশনটা। ঠিক 10 থেকে 20 মিনিটের মধ্যে এটা সমাপ্ত হবে। তোমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলো ফলো করেছো, আগের লেকচারগুলো ফলো করেছো। এটাও তোমাদের অনেক হেল্প করবে, কারণ রেজোন্যান্স হাইপার কনজুগেশন এবং ইন্ডাকটিভ আবেশ প্রভাব ছাড়া তোমরা এগোতেই পারবে না। তো তার ফলে আমরা যদি রেজোন্যান্সটা দেখি, তাহলে যেটা হচ্ছে রেজোন্যান্স, সেই ক্ষেত্রে কি করে রেজোন্যান্সটা হয়, রেজোন্যান্সের কারণটা কি, উৎপত্তিটা কোথা থেকে হলো। আসলে যখন দেখা গেছিল যে বেঞ্জিন মলিকিউল কার্বন হাইড্রোজেন থেকে তুমি তৈরি করছো বেঞ্জিন মলিকিউল, দুটো এনার্জি পাওয়া যাচ্ছিল। একটা হচ্ছে তোমার থিওরিটিক্যাল, মানে এটা যেটা তত্ত্বগতভাবে হচ্ছে, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, যেটা হচ্ছে তোমার এটা হচ্ছে অবজার্ভ, মানে হচ্ছে যেটা আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি। আর থিওরিটিক্যালটা হচ্ছে এইটা। আর দুজনের মধ্যে এনার্জি গ্যাপ রয়েছে, এটাকে আমরা বলি রেজোন্যান্স এনার্জি। এটাকে বলি হিট অফ ফরমেশন, মানে কত তাপ উৎপন্ন হচ্ছে যে তোমার যে আমরা যে বেঞ্জিনটা পাই প্রকৃতিতে, সেই বেঞ্জিনটা তৈরি হতে যে এনার্জিটা লাগছে, আর যেটা আমরা থিওরিটিক্যালি বা তথ্যগতভাবে যেটা ভাবছি যে এই এনার্জিটা বেসিক্যালি হচ্ছে তোমার এনার্জি অফ ফরমেশন থিওরিটিক্যাল, ডেল্টা এইচ এফ অবজার্ভ যেটা আছে সেটা মাইনাস ডেল্টা এইচ এফ থিওরিটিক্যাল, মানে হচ্ছে তোমার থিওরিটিক্যাল, মানে যেটা হচ্ছে তোমার বন্ড এনার্জি ক্যালকুলেট করে যেটা পাওয়া যায়। এই দুটোর মধ্যে যে গ্যাপ সেটাকে রেজোন্যান্স এনার্জি বলা হচ্ছে, রেজোন্যান্স এনার্জি। তাহলে রেজোন্যান্স এনার্জি বা শক্তি, রেজোন্যান্স শক্তি বা অনুরণন শক্তি, সেটা তোমার পাওয়া যাচ্ছে যে এইটা ডেল্টা এইচ এফ অবজার্ভ মাইনাস ডেল্টা এইচ এফ থিওরিটিক্যাল। ঠিক আছে, তাহলে ধরো এটা ধরো ডেল্টা এইচ এফ অবজার্ভটা হচ্ছে -10 আর এটা হচ্ছে -5, তাহলে হচ্ছে -5 হচ্ছে তোমার রেজোন্যান্স এনার্জি। যত মাইনাস হবে মানে নেগেটিভ ঋণাত্মক সাইন যখন থাকবে, তার মানে হচ্ছে এটা ভেরি স্টেবল হচ্ছে, মানে বেশি স্থায়ী হচ্ছে। যদি পজিটিভ হয় তাহলে কম স্থায়ী, আর মাইনাস হলে বেশি স্থায়ী। তো এখানে মাইনাস সাইনটা আসছে, তার মানে হচ্ছে বেশি স্থায়ী। তো এইখান থেকে বেসিক্যালি এখান থেকে আমরা এনথালপি করেছিলাম, এনথালপি বা ডেল্টা বা এইচ বলতে পারো। এনথালপি যেটা আমরা থার্মোডাইনামিক্সে পড়ি, এটা হচ্ছে রিয়াকশন কোঅর্ডিনেট, মানে প্রোগ্রেস অফ রিয়াকশন, মানে রিয়াকশন কত আগে যাচ্ছে, প্রোগ্রেস অফ রিয়াকশন কত রিয়াকশন আগে যাচ্ছে, সেই অনুযায়ী আমরা প্লটটা করেছিলাম। তারপরে আমরা এইটা পেয়েছিলাম যে রেজোন্যান্স একটা হচ্ছে, নাহলে অরিজিনাল অ্যাকচুয়াল মলিকুল যে মলিকুলটা আমরা হাতে পাচ্ছি, সেই মলিকুলটা কেন বেশি স্টেবল হচ্ছে, যে মলিকুলটা আমরা থিওরি মানে তত্ত্ব দিয়ে যেটা প্রমাণ করছি যে এটা এরকম হবে না, এটা কিন্তু এরকম। তো এটা হচ্ছে তোমার বেঞ্জিন, এটাই হচ্ছে বেসিক্যালি রেজোন্যান্স হাইব্রিড, যেটা অ্যাকচুয়াল মলিকুল আমরা পাই। তো এই কনসেপ্ট থেকে বেসিক্যালি তোমার রেজোন্যান্স কনসেপ্টে এসছে। এবার রেজোন্যান্সটা হয় কি করে, কেন কখন রেজোন্যান্স হয়, যদি বুঝতে হয় তাহলে একটু কয়েকটা জিনিস তোমার জানতে হবে। এক নম্বর হচ্ছে যে যদি তোমার রেজোন্যান্সটা হয় কখন হবে না, ধরো লোন পেয়ার আছে আর পাই বন্ড আছে, যেমন ধরো NH2 CH2, NH2 ধরো CH ডবল বন্ড CH2, ঠিক আছে। এটা লোন পেয়ারটা আছে, মানে হচ্ছে যে লোন পেয়ারটা মানে যে ইলেকট্রন যুগলটা আছে ফ্রি আছে, তার সাথে পাই বন্ডটা একটা কনজুগেশন টাইপ লোন পেয়ার সিগমা পাই। ঠিক আছে, লোন পেয়ার সিগমা পাই, এটা হচ্ছে লোন পেয়ার সিগমা পাই। এখানে দেখো এই লোন পেয়ার টেকে নিল, এই পাই বন্ড পেয়ারটা এই যেটা আছে সেটা তোমার এখানে চলে গেল। তার মানে এখানে নাইট্রোজেনের সাথে এইচ কার্বন ডাবল বন্ড হলো, তাহলে এখানে প্লাস হয়ে গেল, আর এখানে CH2 হয়ে গেল মাইনাস। এই ক্ষেত্রে হবে দ্যাট মিনস লোন পেয়ার সিগমা পাই, এই কনজুগেশনে হবে। নাম্বার 2 কি হতে পারে, ধরো না পাই সিগমা পাই চলতে থাকবে এরকম অল্টারনেট করে, তাহলে হচ্ছে তোমার ধরো ধরো CH ডবল বন্ড CH ডবল বন্ড CH, ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, বিউটা ওয়ানসে ডাইন। সেক্ষেত্রে দেখো এই যে পাই বন্ডটা আছে, এই যে পাই বন্ডটা আছে, হ্যাঁ, এটা এখানে এলো, এটা এখানে গেল। তার মানে কি হলো, এটা হলো CH2, এটা হয়ে গেল প্লাস CH, এই হয়ে গেল দুটো ইলেকট্রন এখানে এলো, CH এই দুটো ইলেকট্রন আবার এখানে চলে গেল, মানে হচ্ছে এই দুটো ইলেকট্রন দিয়ে বলতে পারো এখানে চলে গেল, আর এই দুটো ইলেকট্রন মনে করো এখানে এসে পাই বন্ডটা করলো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে পাই সিগমা পাই সিগমা পাই সিগমা পাই যত হবে তত তোমার স্টেবিলিটি বাড়বে। 3 নম্বর কি হতে পারে, অড ইলেকট্রন, মানে একটা ইলেকট্রন সিগমা পাই, এরকম যদি হয় সিচুয়েশন, হ্যাঁ, হয় একটা ইলেকট্রন, সেক্ষেত্রে দেখো CH2 ডট করলে CH মনে করো ডবল বন্ড CH2, তাহলে এটা যে অড ইলেকট্রন সিগমা পাই, তাহলে দেখো এটা এখানে আসছে একটা ইলেকট্রন, এইখান থেকে একটা ইলেকট্রন আসছে, এখান থেকে একটা ইলেকট্রন যাচ্ছে, এটাকে আমরা বলি অ্যালাইন ফ্রি রেডিক্যাল। কি বলি, অ্যালাইন ফ্রি রেডিক্যাল।
অ্যালাইল ফ্রি রেডিকাল, ঠিক আছে, বা ফ্রি রেডিকাল মানে মুক্ত মৌলিক, মুক্ত তুমি বলতে পারো যে মৌলিক বেসিক্যালি। সেক্ষেত্রে তোমার এইখান থেকে হচ্ছে তোমার CH2 ডাবল বন্ড CH2 ডট এরকম তৈরি হচ্ছে। তার মানে দেখো এই ইলেকট্রনটা, অড ইলেকট্রনটা মানে যে একটা ইলেকট্রন আছে সে কিন্তু স্টেবিলাইজ করে যাচ্ছে এর সাথে, যত পাই থাকবে অড ইলেকট্রন সিগমা পাই করে, সেক্ষেত্রে তোমার কিন্তু রেজোন্যান্স করলে স্টেবিলিটি হবে। তারপর তোমার ধরো 4 নম্বর যদি আমি নিই যে লোন পেয়ার এমটি অরবিটাল মানে খালি, এমটি অরবিটাল মানে খালি, মানে লোন পেয়ারটাও থাকবে, এই লোন পেয়ারটা আছে মনে করো, আর এখানে মনে করো CH2 প্লাস আছে, ঠিক আছে। CH2 প্লাস মানে এটা sp2 কার্বন বেসিক্যালি, এই 2p অরবিটাল, ঠিক আছে। তখন কি হচ্ছে, এই লোন পেয়ারটা এখানে রেজোন্যান্স করছে, তারপরে কি হচ্ছে NH2, এটা ডাবল বন্ড CH2, এটা হচ্ছে প্লাস, তাহলে এখানেও রেজোন্যান্স হচ্ছে। তার মানে কি হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে লোন পেয়ার সিগমা পাই সিগমা পাই, অড ইলেকট্রন সিগমা পাই, লোন পেয়ার এমটি অরবিটাল, সব জায়গায় কিন্তু রেজোন্যান্স হচ্ছে। এবার রেজোন্যান্স যখন হচ্ছে তখন কি কন্ডিশন হচ্ছে তুমি জানো, এই লোন পেয়ারটা কিন্তু একটা যে অরবিটাল থাকবে, সেই অরবিটালটা পাশের যে খালি অরবিটালটা আছে তার সাথে কিন্তু প্যারালাল থাকতে হবে, অলওয়েজ প্যারালাল, তবে কি রেজোন্যান্সটা কিন্তু হবে, ঠিক আছে। সব জায়গাতে কিন্তু তাই হচ্ছে। এখানে যত তুমি কেস দেখলে যে কখন কখন হচ্ছে, সেই ক্ষেত্রে তুমি সবসময় জানবে যে অরবিটাল যেগুলো থাকছে, মানে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, অরবিটাল মানে তো তাই। তারপরে এখানে ধরো যখনই তুমি CH2 এরকম CH ধরো না, আমি ধরে নিলাম এরকম আছে ডাবল বন্ড CH2, ঠিক আছে। এই যে পাই বন্ডটা আছে, এইটা 2p আছে মনে করো, প্লাস মাইনাস এই ওভারল্যাপিং আছে, আবার এখানে মনে করো প্লাস মাইনাস ওভারল্যাপিং আছে। এবার কি হচ্ছে, যেহেতু এটা 2p এবং এই অরবিটাল 2p, এইটাও 2p, তার ফলে ইলেকট্রনটা কিন্তু এরকম শিফট করতে পারে, তাহলে ইলেকট্রনটা এদিকে মুভ করতে পারে, এদিকে যেতে পারে। যদি তোমার এরকম হতো, থিওরিটিক্যালি মনে করলাম এরকম আছে 2p আর এখানে ধরো CH, এই CH মনে করো 2p আছে, সেই ক্ষেত্রে কিন্তু এই 2p মানে xy প্লেনে আছে, আর হচ্ছে xz প্লেনে আছে, তারপরে কিন্তু এবার কিন্তু রেজোন্যান্সটা কিন্তু আর হবে না। তার মানে কি হচ্ছে, অরবিটালকে সমান্তরাল হতে হবে, যারা রেজোন্যান্সে অংশগ্রহণ করবে তাদেরকে সমান্তরাল হতে হবে, অরবিটালগুলো সেম প্লেনে, একই প্লেন থাকতে হবে, একই সমতলে থাকতে হবে, একই সমতল আর তোমার সমান্তরাল দুটোই কিন্তু হতে হবে, মানে প্যারালাল কো-প্ল্যানার সমান্তরাল হতে হবে কাদেরকে, যে অরবিটালগুলো তোমার রেজোন্যান্সে অংশগ্রহণ করছে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। সো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার কখনো কখনো ফেল হয়ে যায়, রেজোন্যান্স ফেল হয়ে যায়, যেমন ধরো যেটা আমরা বলি, টিচারকে, মেল টিচারকে, পুরুষ টিচারকে আমরা স্যার বলি, যে SIR স্টেরিক ইনহিবিশন রেজোন্যান্স, মনে করো এরকম আছে, সাপোজ ধরো এরকম আছে, এখানে NO2 আছে, ঠিক আছে, NO2 প্লাস। এবার কি হচ্ছে, রেজোন্যান্স করবে, কেন কি, যে 2p আছে, ঠিক আছে, এটাও তোমার 2p আছে, দেখো ভালো করে, তাহলে ন্যাচারাল রেজোন্যান্স করবে, তাহলে এটা এখানে যাবে। তাহলে আমি লিখতে পারি এরকম করে যে এখানে ডাবল বন্ড N হলো, এখানে O মাইনাস, এখানে প্লাস O মাইনাস থাকলো, এখানে তোমার প্লাস হয়ে গেল, লাইক দিস, এরকম করে আমরা রেজোন্যান্সটা ড্র করতে পারি। আবার এই পাই বন্ডটা এখানে আসবে, আবার এই পাই বন্ডটা এখানে, এরকম রেজোন্যান্স ড্র করতে পারি। কিন্তু এইটা কেন হচ্ছে না, যেহেতু এই 2p আর এই 2p সে একই সমতলে আছে এবং প্যারালাল আছে, কিন্তু এটা আবার হবে না। তখন হবে না, দেখো, যদি মনে করো এই NO2 এর সাথে তোমার এখানে বড় বড় গ্রুপ লাগিয়ে দিয়েছো, ধরো CH2 লাগিয়ে দিয়েছো, এখানে CH2 লাগিয়ে দিয়েছো, ধরো এরকম লাগিয়ে দিয়েছো, তারপরে কি হচ্ছে, এই যে NO2 টা আছে, এবার কিন্তু কিন্তু একই প্লেন থাকতে হবে না, এর সাথে রিপালশন হবে, মানে বিকর্ষণ হবে। বিকর্ষণে কি হবে, সঙ্গে সঙ্গে মলিকিউলটার মধ্যে চেঞ্জ আসবে। কি চেঞ্জ আসবে, বেঞ্জিনিং এর মধ্যে ইথাইল গ্রুপটা আর মিথাইল গ্রুপটা সেম জায়গায় থাকবে, কিন্তু NO2টা প্লেন চেঞ্জ করে যাবে, না হলে ওরা থাকতে পারছে না, কেন, ভীষণ ভীষণ ওদের মধ্যে রিপালশন হচ্ছে, গ্রুপগুলোর মধ্যে রিপালশন হচ্ছে। এবার তুমি দেখো, এই যে 2p আছে, এগুলো সব 2p আছে, আমরা জানি। এবার কি হচ্ছে, তোমার এইটা কিন্তু 2py হয়ে গেল, কারণ এটা xz প্লেনে চলে গেছে, এটা xy প্লেনে আছে। তার ফলে কি হচ্ছে, এইবার দেখো, এই যে পাই বন্ডের রেজোন্যান্স ছিল, এবার কিন্তু এরা কিন্তু এর সাথে পাই বন্ডের সাথে রেজোন্যান্স করতে পারবে না, কারণ প্লেন চেঞ্জ করছে, মানে তল চেঞ্জ করলে যদি সমতলে না থাকে, অসমতলে থাকে কিন্তু নাইট্রো আর বেঞ্জিন নেই, তারপরে রেজোন্যান্স হয় না। সেজন্য এটাকে আমরা বলি স্টেরিক, ইংরেজিতে বলে স্টেরিক ইনহিবিশন অফ রেজোন্যান্স, ঠিক আছে। এটাকে আমরা স্টেরিক বা ইংলিশে SIR ও বলতে পারো, স্টেরিক ইনহিবিশন রেজোন্যান্স। সবসময় খেয়াল রাখবে যে গ্রুপটা রেজোন্যান্সে টেক পার্ট করে তার আশেপাশে কোনো বড় গ্রুপ আছে কিন্তু তারা কিন্তু যদি প্লেন চেঞ্জ করে নেয়, সিগমা বন্ডে কি হয়, তোমার
অলওয়েজ রোটেশন হতে থাকে। তারপরে কি হবে, এখানে যেই স্তরটা চেঞ্জ করবে সঙ্গে সঙ্গে তোমার কিন্তু রেজোন্যান্স আর হবে না, রেজোন্যান্স স্টপ হয়ে যাবে। তো এইগুলো খুব ইম্পর্টেন্ট, সবসময় মনে রাখবে। যেমন ধরো এখানে যদি NH2 গ্রুপ লাগিয়ে দিই, এই ক্ষেত্রে লোন পেয়ারটা রেজোনেট করে এরকম করে নাইট্রো গ্রুপে ঢুকে যাবে। কিন্তু এখানে NO2 NH2 থাকে, এই লোন পেয়ারটা কিন্তু রেজোনেট করে এরকম ঢুকতে পারবে না। ঢুকতে না পারলে কি আবার ব্যাক করে চলে আসবে, এরকম করে ব্যাক করে চলে আসবে, আবার এখানে চলে আসবে। তারপরে NH2 লোন পেয়ারটা ফ্রি আছে, তাহলে এটা মোর বেশি হয়ে যাবে। এটা যে ক্ষারীয় এটা এই ক্ষারীয় ধর্ম যদি দেখো, এটা অনেক বেশি ক্ষারীয় হবে, এটা কম ক্ষারীয় হবে, এটা কম ক্ষারীয় হবে, আর এটা কিন্তু বেশি ক্ষারীয় হবে। এটা বেশি ক্ষারীয় কেন, লোন পেয়ারটা নাইট্রো গ্রুপে যায়নি, তাই নাইট্রো NH2 উপর লোন পেয়ারটা ফ্রি বসে আছে, তাই ইজিলি প্রোটনকে দিতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে দিতে পারবে না, কারণ নাইট্রোর মধ্যে ঢুকে বসে থাকে লোন পেয়ারটা রেজোন্যান্স হওয়ার জন্য। মানে আমি এই ক্ষেত্রে না, এই ক্ষেত্রে সেমই আছে, এটা না, এটা এই কেসটা না। আমি বলছিলাম যে তোমার ধরো অ্যানিলিনের ক্ষেত্রে খালি, মানে NH2 যদি নাও, ওখানে না, এই ক্ষেত্রে তোমার তো সেই SIR হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে ধরো আমি এটা বলছিলাম যে কেসটা, যে এইখানে ধরো NO2 আছে, এটা হচ্ছে প্লাস, এটা এখানে তোমার NH2 আছে। এই ক্ষেত্রে লোন পেয়ারটা রেজোনেট করে এরকম করে এই নাইট্রো গ্রুপের মধ্যে ঢুকে বসতে হবে। তারপরে এই লোন পেয়ারটা লেস ফ্রি, তাহলে এত প্রোটনকে দেবে না। যদি হাইড্রোজেন প্লাসকে লোন পেয়ার না দেয়, তাহলে এটা কিন্তু কম ক্ষারীয় হবে, কম ক্ষারীয়। ঠিক আছে, তাহলে একই রকম দেখো স্পিসিস, এটাও তোমার বেশি ক্ষারীয় হচ্ছে কারণ লোন পেয়ারটা নাইট্রো গ্রুপে যাচ্ছে না, এই লোন পেয়ার নাইট্রো গ্রুপের মধ্যে চলে যাচ্ছে। তারপরে লোন পেয়ারটা নাইট্রোজেনের উপরে থাকছে না, তারপরে প্রোটনকে দিতে পারছে না, এর জন্য কম ক্ষারীয় হচ্ছে। তো এই যে জিনিসগুলো, রেজোন্যান্স করে কি হয়, রেজোন্যান্স করলে কি আমার সব অ্যাপ্লিকেশন হয়, সেগুলো আমরা দেখলাম। এইবার আরেকটা কেস বলি তোমাকে। ধরো এইখানে ধরো তোমার এখানে সাপোজ মনে করো ফিনল একটা খুব মৃদু অ্যাসিড, তাহলে তোমরা আগের দিন বলেছিলাম O মাইনাস প্লাস H প্লাস। এই ক্ষেত্রে কি হয়, এই লোন পেয়ারটা এখানে পাই বন্ড বানায়, তাহলে এই পাই বন্ড এখানে লোন পেয়ার হবে। দেখো আমি রেজোন্যান্স করছি, এখানে নেগেটিভ হলো, এখানে ডাবল বন্ড হলো, এই হলো। এবার এই লোন পেয়ারটা এখানে আবার রেজোন্যান্স করলো, তাহলে কি হবে, দেখো এখানে এটা হচ্ছে মাইনাস হলো, এই হলো ডাবল বন্ড। আবার এই লোন পেয়ারটা মানে এখানে বন্ড বানালো পাই বন্ড, তাহলে এই পাই বন্ডটা লোন পেয়ার হয়ে গেল, মাইনাস ডাবল বন্ড। এবার এখান থেকে এরকম হলো, আবার এই লোন পেয়ারটা এখানে চলে গেল, তাহলে নতুন করে আবার ও মাইনাসটা হলো, আর বেঞ্জিনিং এর মধ্যে তোমার কি হলো, একটা রেজোন্যান্স হয়ে গেল। ভালো করে দেখো, পাই বন্ড এখানে ছিল, এখন পাই বন্ড এখানে আছে, ঘুরে গেছে বেঞ্জিনিং এর মধ্যে। তাহলে এটা হচ্ছে, তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা রেজোনেন্স স্ট্রাকচার। তাহলে ফেনক্সাইডের স্থায়িত্ব বেশি হবে, কারণ যত তোমার স্টেবিলিটি, যত রেজোনেন্স স্ট্রাকচার বাড়বে, কারণ ক্যানোনিক্যাল গঠন বাড়বে, তত তোমার কি হবে, স্টেবিলিটি বাড়বে। যত স্টেবিলিটি বাড়বে ফেনল তত অ্যাসিডিক হবে। যদিও পিকে ভ্যালু 9.94 অ্যাপ্রক্সিমেটলি, তো খুব বেশি অ্যাসিডিক না, কিন্তু হ্যাঁ মৃদু ক্ষারীয়, মৃদু আম্লিক তো বটেই। ঠিক আছে, এবারে এই ফেনলে যদি আমরা ধরো আমরা নাইট্রো গ্রুপ দিয়ে দিলাম, NO2 দিয়ে দিলাম, NO2, তাহলে তুমি দেখো একটা করে নাইট্রো যখন তুমি নিয়ে আসছো, ডাবল বন্ড O মাইনাস প্লাস, এখানে নিয়ে আসছো নাইট্রো, সাপোজ এরকম নিয়ে আসছো, ডাবল বন্ড O মাইনাস প্লাস, এখানে NO2 নিয়ে আসছো, তাহলে এই স্ট্রাকচারগুলো আমি চেঞ্জ করবো, কারণ নাইট্রো যখন এসছে তখন তুমি দেখো এইখান থেকে এবার রেজোন্যান্স নাইট্রোতে চলে যাবে। তাহলে কি হলো, এখানে তোমার ডাবল বন্ড N হলো প্লাস, এখানে O মাইনাস হলো। ঠিক আছে, সো আমি বুঝতে পারছি যে তোমরা ঠিকই ধরতে পারছো। এবার এখান থেকে এখানে গেল, তাহলে এবার দেখো এরকম হবে, তুমি দেখো স্ট্রাকচার বেড়ে যাচ্ছে, এখানে O ডাবল বন্ড O আছে, ডাবল বন্ড O, এটা এরকম আছে, এখানে তোমার আবার মাইনাস হয়ে গেল, এটা N হলো প্লাস, ডাবল বন্ড O, এটা O মাইনাস। তারপর এই দুটোর মধ্যে পার্থক্য আছে, এই দুটোর মধ্যে। ঠিক আছে, আবার তুমি এখানে রেজোন্যান্স করলে, এখানে তোমার কি হয়ে গেল, তুমি লিখতে পারো এরকম, এখানে তোমার লিখলে মাইনাস, ওকে, এখানে তুমি ডাবল বন্ড করলে, এখানে তুমি N প্লাস ডাবল বন্ড O মাইনাস করলে, এখানে নেগেটিভ করলে, এখানে ডাবল বন্ড O করলে, আবার তুমি ঘুরিয়ে দিলে, আবার তোমার স্ট্রাকচারটা এরকম হয়ে গেল, অরিজিনাল স্ট্রাকচারে চলে এলো। এই হলো এই, এখানে ডাবল বন্ড O মাইনাস হয়ে গেল, N প্লাস ডাবল বন্ড O মাইনাস। এবার তুমি ভালো করে বোঝো আমি কি বলতে চাইলাম। যদি ফেনলের সাথে নাইট্রো গ্রুপ ঢুকিয়ে দিই, এটা যে মাইনাস আর গ্রুপ, আমি আগের দিনই বলেছি প্লাস আই মাইনাস আই, প্লাস আর মাইনাস আর, তাহলে এই মাইনাস আর গ্রুপ হলে কি হবে না, এই লোন পেয়ারটা বেসিক্যালি মাইনাস আর গ্রুপের মধ্যে ঢুকে যাবে। ঢুকে গেলে কি হবে, এর স্থায়িত্ব বাড়িয়ে দেবে, 1 2 3 4 5 6, আর এটাকে দিয়ে 7, তাহলে 1 2 3 4 5 6, ছটা রেজোনেন্স স্ট্রাকচার হলো। ঠিক আছে, এটা দেখো পুরো দেখো, O মাইনাস, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ হলো, এখানে নেগেটিভটা আমরা ধরিনি, এখানে আরেকটা স্ট্রাকচার হবে, এখানে আরেকটা স্ট্রাকচার হবে, 7টা হয়ে যাবে। তাহলে 7টাই হতে হবে বেসিক্যালি, এখানে নেগেটিভ একটা হবে। ঠিক আছে, এখানে N প্লাস, এটা ডাবল বন্ড, এটা O মাইনাস, তাহলে এই ক্ষেত্রে তোমার ই দাঁড়ালো। তাহলে টোটাল 7টা রেজোনেন্স স্ট্রাকচার হয় কিন্তু বেসিক্যালি। 7টা, আরেকটা ফেনক্সাইডে 5টা ছিল, এখন প্যারানাইট্রো ফেনক্সাইডে 7টা হয়ে গেল। তারপরে এই 7টা রেজোনেন্স স্ট্রাকচার হওয়ার ফলে
তোমার প্যারানাইট্রোফেনল স্টেবিলিটি বলো স্থায়িত্ব, তার ফলে প্যারানাইট্রোফেনল কিন্তু বেশি অ্যাসিডিক হলো কার থেকে, না ফেনল থেকে। প্যারানাইট্রোফেনল ইজ মোর অ্যাসিডিক দ্যান ফেনল, ঠিক আছে, এটা মনে রাখবে। এইভাবে অ্যাপ্লিকেশনগুলো করতে থাকবে। তো আরও কয়েকটা অ্যাপ্লিকেশন যদি আমরা দেখি তোমরা কিন্তু রিভাইন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে। ধরো আমরা বললাম যে কোনো এক্সাম্পল নিয়ে নিলাম, সাপোজ মনে করো আমি বললাম যে এটা তোমার OH আছে, অর্থোনাইট্রোফেনল আছে, এখানে আমি একটু বলে দিচ্ছি, এখানে তোমার একটা হাইড্রোজেন বন্ডিং হয়, মেটানাইট্রোফেনল লিখছো OH, এটা NO2, মেটানাইট্রোফেনল নিয়েছো, আর প্যারানাইট্রোফেনল নিয়েছো। প্যারানাইট্রোফেনলে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং মানে আন্তর মলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়, এখানে NO2 হলো, ঠিক আছে। এই ক্ষেত্রে তুমি দেখো ভালো করে যে এই ক্ষেত্রে তোমার হাইড্রোজেন বন্ডিং হওয়ার জন্য কিন্তু এখানে এই অ্যাসিডিটি কমে যাবে কম্পেয়ার টু প্যারা রেসপেক্টে। কিন্তু মিটাতে কি হয় দেখো, এখানে অ্যাপ্লিকেশনে মাইনাস আই মাইনাস আর, এটা হচ্ছে মাইনাস আই, এটা হচ্ছে মাইনাস আই মাইনাস আর, মাইনাস আইটা কম, মাইনাস আরটা একই থাকছে যেটা এখানে থাকছে। আর এখানে মাইনাস আর, মেটা পজিশন থেকে মাইনাস আর লাগে না, আর প্লাস আর লাগে না, মনে রাখবে এগুলো লাগে না। তারপরে অনলি মাইনাস আই অর প্লাস আই লাগে, মাইনাস আই লাগে অর প্লাস আই লাগে, কোথা থেকে, মেটা থেকে। তার ফলে মেটা কতটা অ্যাসিডিক করবে, বেশি করতে পারবে না, অর্থাৎ প্যারার মধ্যে প্যারাটা বেশি হবে, কারণ এখানে হাইড্রোজেন বন্ডিং নেই, ইন্ট্রামলিকুলার, এখানে ইন্ট্রামলিকুলার আছে, তাহলে অ্যাসিডিক কমে যাচ্ছে। তাহলে প্যারা গুলি মোর দেন অর্থ গ্রেটার দেন মেটা, এটা মনে রাখবে। অ্যাসিডিক থেকে মানে আম্লিক ক্ষমতা কি হবে সেটা তোমার এভাবে আমরা বলতে পারি, ঠিক আছে। এগুলো বিভিন্নভাবে তুমি দেখতে পারো। এবারে ঘুরিয়ে ফিরিয়ে তুমি বারবার তুমি যদি করতে থাকো তাহলে তুমি দেখতে পাবে যে হ্যাঁ অ্যাসিডিক স্ট্রেংথের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আসছে। যদি ধরো বেনজোইক অ্যাসিড হয়, বেনজোইক অ্যাসিড, এই ক্ষেত্রে আমি সি ডাবল বন্ড OH নিয়েছি, এই ক্ষেত্রে আমি নাইট্রো গ্রুপ নিয়েছি অর্থতে, আর নাইট্রো গ্রুপ প্যারাতে নিয়েছি, সি ডাবল বন্ড OH, আর এখানে নাইট্রো প্যারাতে নিয়েছি। কার অ্যাসিডিটি বেশি হবে তুমি জানো, কার বেশি হবে? এক্ষেত্রে যদি দেখো তাহলে দেখবে এর অনেক বেশি হবে। কেন কি জানো, একটা হচ্ছে অর্থোবেট বলি, মানে এর জন্য এ প্লেন চেঞ্জ করে দেয়, প্লেন চেঞ্জ করে ডেল্টা প্লাসটা এখানে বেড়ে যায়, যখনই বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে এর বেশি অ্যাসিডিক হলো। এবার যখন প্রোটনটা ছাড়লো সঙ্গে সঙ্গে এটা আবার একই প্লেনে চলে আসে, সি ডবল বন্ড O মাইনাস, এসে কি করে নাইট্রোর সাথে একটা বন্ড তৈরি করলে দেখো একটা তোমার রিং তৈরি হচ্ছে, 1 2 3 4 5 মেম্বার রিং তৈরি হচ্ছে। তারপর এটা খুব বেশি স্টেবল হচ্ছে, কিন্তু সেটা প্যারার ক্ষেত্রে কিন্তু হচ্ছে না, প্যারার ক্ষেত্রে কোনো রিং নেই, প্যারার ক্ষেত্রে সিম্পল সি ডাবল বন্ড O মাইনাস NO2 হচ্ছে, ভালো করে বুঝবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে তোমার, এই ক্ষেত্রে অ্যাসিডিক স্ট্রেংথটা কম হবে, এই ক্ষেত্রে অ্যাসিডিক স্ট্রেংথ বেশি হবে। কেন, এখানে কনজুগেট বেসের মধ্যে একটা রিং তৈরি হয়ে গেছে, 5 মেম্বার কিলেট রিং বলে, কিলেট মানে থাবা, এইভাবে তৈরি হয়। তার ফলে যেটা অনেক বেশি স্টেবল হচ্ছে, সেটা পিকে ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি 2.81, এটা অ্যাপ্রক্সিমেটলি 3 পয়েন্ট সামথিং 89 এরকম। সো দেয়ারফর মানে এর পিকে 2.81, এটা 3.89 অ্যাপ্রক্সিমেটলি। সো ন্যাচারালি কি হবে, এর অ্যাসিডিটিটা অনেক বেশি হবে। তো অনেকগুলো জিনিস তোমার মনে রাখতে হবে, শুধু রেজোন্যান্স না, তার সাথে রিং তৈরি হচ্ছে কিনা, হাইড্রোজেন বন্ডিং হচ্ছে কিনা, সব তোমাদের জানতে হবে, এবং সেভাবে তুমি কিন্তু রেজোন্যান্সটাকে তোমরা ডিল করো। তাহলে কতগুলো পয়েন্ট বললাম, একটা হচ্ছে রেজোন্যান্সের কন্ডিশনগুলো বললাম, 2 হচ্ছে বললাম যে কখন রেজোন্যান্সটা, 3 হচ্ছে বললাম কেন রেজোন্যান্সটা বলেছি প্রথমে, 3 হচ্ছে তোমার যে অ্যাসিডিক স্টেট বেসিক স্টেট ডিটারমিনেশনও তোমার কিন্তু এই রেজোন্যান্সে কাজে লাগবে। এবার আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা মনে রাখতে হবে যে কন্ট্রিবিউটিং মানে কোন স্ট্রাকচারগুলো, এটাকে আমরা কন্ট্রিবিউটিং স্ট্রাকচার, বুঝলে, মানে কোন স্ট্রাকচারগুলো বেসিক্যালি রেজোন্যান্স হাইব্রিডকে মদত করে। স্ট্রাকচার যেমন ধরো মনে করো স্ট্রাকচার মানে কোন কোন স্ট্রাকচারগুলোকে নেবো। 1 নম্বর হচ্ছে তুমি তো অলওয়েজ মনে রাখবে, যে সবসময় মনে রাখবে যে যত এলিমেন্ট, যত তোমার মৌল, যত মৌল 8টা ইলেকট্রন নেবে, 8টা ইলেকট্রন পাবে, 8টা ইলেকট্রন 8টা ইলেকট্রন 8টা ইলেকট্রন পাবে স্ট্রাকচারে রেজোনেন্স স্ট্রাকচারে, তত তোমার কি হবে, তত স্থায়ী হবে, মনে রাখবে, তত স্থায়ী হবে। তার মানে কি হচ্ছে যে ধরো না CH3 সি ডবল বন্ড O প্লাস অ্যাসাইল ক্যাটায়ন, একে বলি অ্যাসাইল ক্যাটায়ন, আর তুমি ধনাত্মক অ্যাসাইল ক্যাটায়ন বলতে পারো, অ্যাসাইল ক্যাটায়ন। এই ক্ষেত্রে লোন পেট যদি রেজোনেট করে তারপরে কি হচ্ছে দেখো CH3 সি ট্রিপল বন্ড O প্লাস, তাহলে কে বেশি স্টেবল হবে এই দুটোর মধ্যে? অবশ্যই এটা স্টেবল হবে, কেন দেখো এরও 8টা ইলেকট্রন, এরও 8টা ইলেকট্রন, এরও 8টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন 6টা ইলেকট্রন 8টা ইলেকট্রন, তাহলে এইটা বেশি স্টেবল হবে, মানে রেজোন্যান্স হাইব্রিডের কাছাকাছি পৌঁছে যাবে, আর এটা কিন্তু রেজোন্যান্স হাইব্রিডের দূরে থাকবে। তার ফলে এইটা কিন্তু মোর স্টেবল, বেশি স্থায়ী, এটা হচ্ছে বেশি স্থায়ী মনে রাখবে, ঠিক আছে, বেশি স্থায়ী। আবার নাম্বার অফ বন্ড দেখো, এখানে 2টো বন্ড আছে, এখানে 3টে বন্ড আছে, তাহলে না যত বন্ধনী সংখ্যা যত বাড়বে, বন্ধনী সংখ্যা
সংখ্যা বাড়লে যদি বাড়ে, সংখ্যা যদি বাড়ে তাহলে পরে স্থায়িত্ব বাড়ে, স্থায়িত্ব বাড়ে, স্থায়িত্ব বেড়ে যায়। তো এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি দেখো এখানে দুটোই বন্ড ছিল, এখানে 3টে বন্ড হয়ে গেল। তাহলে যত বন্ড তৈরি হয় এনার্জি বল হয়, তার ফলে কি হচ্ছে এনার্জি বেরোয়, তার ফলে কি হচ্ছে স্টেবল হয়ে যায়। তো এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের জানতে হবে কন্ট্রিবিউটিং স্ট্রাকচারসের মধ্যে। ঠিক আছে, এছাড়া তোমার সবসময় মনে রাখতে হবে তড়িৎ ঋণাত্মক মৌলিকে নেগেটিভ চার্জ পেতে হয়, তড়িৎ ধনাত্মক মৌলিকে পজিটিভ চার্জ গেলে কোনো অসুবিধা নেই। নেগেটিভ চার্জ যদি ওতে থাকে আর নেগেটিভ যদি কার্বনে থাকে, অক্সিজেন ইজ মোর প্রেফার্ড দ্যান নাইট্রোজেন, তাই কার্বন, তাই না? এটা মনে রাখতে হবে। লাস্ট যেটা বলার ছিল যে তোমার যদি তোমার অতি কনজুগেশন মানে হচ্ছে হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন কি করে হয় না, হাইপার কনজুগেশন বা অতি কনজুগেশন বলি আমরা, অতি কনজুগেশন যদি আমরা বলি, অতি কনজুগেশন সেই ক্ষেত্রে কি করে হয়? অতি কনজুগেশনটা কিছুই না, মনে করো CH2 ডাবল বন্ড CH2 আছে, এর স্টেবিলিটি আর CH ডাবল বন্ড CH2 এর স্টেবিলিটি কার বেশি হবে? আমরা দেখছি এর স্থায়িত্ব কম, এর স্থায়িত্ব কম, ঠিক আছে, এর স্থায়িত্ব কম, এর স্থায়িত্ব বেশি, এর স্থায়িত্ব বেশি। কেন হচ্ছে না, এটা সায়েন্টিস্টরা বললো, বা এখন তুমি মিথাইল গ্রুপ বাড়াতে থাকো কার্বনে, তাহলে পর দেখা যাচ্ছে স্টেবিলিটি বেড়ে যাচ্ছে, এরও স্টেবিলিটি আরো বেড়ে গেল, এর কম, এর একদম অনেক কম, এর অনেক বেশি, এর বেশি, এর আরো বেশি, এর স্থায়িত্ব বেড়ে যাচ্ছে। এবং কেন হচ্ছে? বিজ্ঞানীরা বললেন যে কারণটা হচ্ছে যে তোমার এইখানে যে CH আছে, এটা হচ্ছে বেসিক্যালি sp3 সাথে 1s এর হাইব্রিডাইজেশন বন্ডিং হয়েছে। তারপরে C আছে, এখানে H আছে, এখানে C, এখানে H আছে, এখানে পাই বন্ড আছে, ঠিক আছে, এখানে টুপিতে পাই বন্ড আছে, আমরা জানি, রাইট? এবার বলছে যে এই যে ইলেকট্রন যুগলটা রয়েছে, সে কি করছে? অ্যান্টি বন্ডিং মলিকুলার অপারেটরের সাথে, এখানে এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, অ্যান্টি বন্ডিং এর সাথে ওভারল্যাপিংটা করছে, মানে হচ্ছে সিগমা ইলেকট্রন যৌগ CH বন্ডের, CH সিগমা বন্ডের, ঠিক আছে, এটা কার সাথে বলে? ওভারল্যাপিং উইথ CC পাই স্টার, মানে অ্যান্টি বন্ডিং মলিকুলার অপারেটর CC পাই স্টার MO। ওকে, সো এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই যখন করছে তখন তুমি দেখো এটাকে বেকার-নাথান এফেক্টও বলে। এখানে H প্লাস হলো, এখানে CH ডাবল বন্ড CH2 মাইনাস। তুমি পরিষ্কার বুঝতে পারছো যখন মিথাইল গ্রুপটা পাই বন্ডের সাথে আলফা পজিশনে আছে, তখন কি হচ্ছে? এই যে ইলেকট্রন ফ্লোটা হচ্ছে, তার ফলে কি হচ্ছে? এইখানে যে পাই বন্ডটা তোমার ছিল, অরিজিনাল কম্পাউন্ডটা কি ছিল? এটা ছিল CH ডাবল বন্ড CH2, টা পাই বন্ড ছিল। এই পাই বন্ডটা এবারে কিন্তু সিগমা বন্ডে কনভার্ট হয়ে গেল, দেখো এটা সিগমা, এটা পাই। তাহলে কি হচ্ছে? এখানে পিওর পাই বন্ড নয়, এখানে পাই আর সিগমার মধ্যে গেছে, তাহলে বন্ড লেংথটা কি হয়ে যাবে? বন্ধনী দৈর্ঘ্যটা, বন্ড লেংথ বা বন্ধনী দৈর্ঘ্য বেড়ে যাবে, এখানে বেড়ে যাবে। আর এখানে দেখো যে সিঙ্গেল বন্ড ছিল, এটা কিন্তু ডাবল বন্ড হচ্ছে, তার ফলে এখানে যে বন্ধনী দৈর্ঘ্যটা, এই বন্ড লেংথ তোমার কি হয়ে যাবে? কমে যাবে, অরিজিনাল থেকে কমে যাবে, মানে C সিঙ্গেল বন্ড C থেকে কমে যাবে, C ডাবল বন্ড C থেকে বেশি হবে, আবার এখানে কি হচ্ছে? ইন বিটুইন হবে। তো এই যে জিনিসটা, এইটাকে আমরা CH3 গ্রুপ থেকে আমরা প্লাস H গ্রুপ, কি গ্রুপ? প্লাস H, মানে হচ্ছে যে ইলেকট্রন সাপ্লাই করে, তো এরকম ভাবে আমরা যদি এই অ্যাপ্লিকেশন দেখি, একটুখানি দেখে নাও কিভাবে আমরা অ্যাপ্লিকেশনগুলো করি, তাহলে খুব সুবিধা হবে তোমার আগে বুঝতে। মনে করো তোমার এখানে NH2 আছে, ঠিক আছে, এটা হচ্ছে বেস। আমি কি করলাম? এখানে CH3 দিয়ে দিলাম, মিথাইল দিয়ে দিলাম। মিথাইল দিলে কি হয়ে যাবে দেখো? CH এবার কি হচ্ছে? ন্যাচারালি আলফা পজিশনে আছে, এই গেল, এইখানে ইলেকট্রন এলো, তাহলে হচ্ছে হাইপার কনজুগেট স্ট্রাকচারটা কি হবে? এখানে দেখো C ডাবল বন্ড H, এর হচ্ছে H প্লাস, এইখানে হচ্ছে মাইনাস, এর হচ্ছে NH2। তারপর NH2 লোন পেয়ার আছে, এই লোন পেয়ার মধ্যে রিপালশন হবে, হলে কি হবে? ইজিলি প্রোটনকে দিয়ে দেবে, তারপর এটা বেশি হয়ে যাবে। কিন্তু তুমি যদি দেখো এই মিথাইলটাকে যদি আমরা এইখানে দিই, NH2 মেটা পজিশনে দিই, তাহলে কিন্তু দেখো এর প্লাস আই এফেক্টটা এতটা কিন্তু বেশি ক্ষমতা, ক্ষারীয় ক্ষমতা থেকে এত কিন্তু প্রভাবিত করবে না। এই দেখেন প্রচন্ড প্রভাবিত করছে কারণ প্লাস H গ্রুপ। তো প্লাস H গ্রুপ কিন্তু নেগেটিভিটি আনার জন্য, এখানে বিকর্ষণের জন্য লোন পেয়ারটা প্রোটনটাকে ইজিলি দিয়ে দেবে। তো এইভাবে আমরা বিভিন্নভাবে হাইপার কনজুগেশনকে অ্যাপ্লাই করি। তাই একটা বললাম যে ডাবল বন্ড স্টেবিলিটি, যেমন এটা বললাম CH3 CH ডাবল বন্ড CH2 আর CH3 CH ডাবল বন্ড CH এর মধ্যে কার স্টেবিলিটি বেশি হবে? এর বেশি হবে, এর কম হবে। আবার যদি বলো CH3 CH2 CH ডাবল বন্ড CH2 তাহলে কিন্তু এর স্টেবিলিটি আবার কমে যাবে। কেন কমে যাবে? দুটো চারটে হাইপার কনজুগেশন হচ্ছে, চারটে, কিন্তু এখানে দেখো তিনটে ছটা, তাহলে এর স্টেবিলিটি বেশি হবে, এর কম হবে। তো খেয়াল রাখবে যে আলফা পজিশনে কতগুলো তোমার হাইড্রোজেন আছে ডাবল বন্ডের রেসপেক্টে, এবং
বেঞ্জিন রিংয়ে খুব অ্যাপ্লাই করো হাইপার কনজুগেশন, যেখান থেকে তোমরা কিন্তু বিভিন্ন পরিচয় পেতে পারো যে যে কীভাবে বেঞ্জিন রিং যদি মিথাইল গ্রুপ বা ইথাইল গ্রুপ এগুলো থাকে, তারপরে কি হচ্ছে তোমার বেশি তোমার ইলেকট্রন আসবে বেঞ্জিন রিংয়ে। তো এরকম আছে CH3 এরকম আছে মনে করো। আর মনে করো এইখানে আমি যদি কম্পেয়ার করি, এটা মনে করো CH3 আছে, তাহলে তুমি বলো আমি যদি বলি এই পজিশন নাম্বার 4 লেটসে এইখানে বেশি নেগেটিভ না এখানে বেশি নেগেটিভ যদি জিজ্ঞেস করি, তো দেখো রিপ্লাই এটা হবে, কেন এখানে হাইড্রোজেনগুলো সমস্ত হাইপার কনজুগেশন করছে সমস্ত, তাই এখান থেকে তুমি অঙ্ক চলতে থাকবে কটা হবে, তিনটে হাইপার কনজুগেশন স্ট্রাকচার হবে আর অতি কনজুগেশন স্ট্রাকচার, কিন্তু এখান থেকে একটাও হবে না, এখানে আলফা কার্বন হাইড্রোজেনই নেই, তারপরে এখানে এখানে ডেল্টা মাইনাসই হবে, এখানে কিন্তু কোনো মাইনাস চার্জ আসবে, ডেল্টা মাইনাস আসবে, কিন্তু এখানে পিওর মাইনাস আসবে। এগুলো কিন্তু মনে রাখতে হবে যে বেঞ্জিন রিংয়ে সাপ্লাই কীভাবে হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। মিথাইল পেলে কিন্তু একটাও আলফা হাইড্রোজেন নেই, ঠিক আছে। এইভাবে তুমি কম্পেয়ার করতে পারো। এবার তোমার আরো একটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে মাইনাস এইচ গ্রুপ, যেমন ধরো CCl3 যদি নাও, CCl3 এটা হচ্ছে মাইনাস এইচ গ্রুপ, কেন বলো তো, কারণ এই সিএলটা ইলেকট্রন বেরিয়ে যায় তখন এখান থেকে এখানে চলে আসে, তাহলে কি হচ্ছে দেখো এখানে বেঞ্জিন রিংয়ে প্লাস আছে, এখানে ডবল পয়েন্ট Cl হলো, আর এটা Cl মাইনাস হলো। এইভাবে বেঞ্জিন রিংয়ের মধ্যে তুমি দেখো বিভিন্ন জায়গায় প্লাস, মানে অর্থ প্যারা পজিশনে প্লাস আসছে, তাহলে তিনটে ক্লোরিন থাকা যায় তিনবার এখানে প্লাস আসবে, তিনবার প্লাস আসবে, তারপরে বেঞ্জিন রিং প্রচন্ডভাবে ইলেকট্রো পজিটিভ হয়ে যাচ্ছে, মানে ধনাত্মক হয়ে যাচ্ছে, তারপরে যখন ইলেকট্রোফাইল অ্যাটাক করে তখন এই পজিশনগুলোতে অ্যাটাক করতে আর পারে না, তখন কি হয় এটা তখন মেটাতে যায়, যেটা আমরা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দেখি। এই বলে আমি আমার এখনকার লেকচার শেষ করলাম। তাহলে প্লাস আর মাইনাস আর প্লাস এইচ মাইনাস এইচ গ্রুপটা তোমাদের বললাম, সবসময় মনে রাখবে যে প্লাসের অর্ডার দিয়ে দেখো NH2 গ্রেটার দেন NHR গ্রেটার দেন NR2, এটা তুমি লিখতেই পারো, ঠিক আছে। প্লাস আর অর্ডার যদি আমরা লিখি, প্লাস আর অর্ডার তার সাথে আমি লিখতে পারি এখান থেকে OH লিখতে পারি, OR লিখতে পারি, তারপর তোমার NHCOR লিখতে পারি, ঠিক আছে। তারপর তোমার OCOR লিখতে পারি, এরকম করে আমরা প্লাসারের একটা প্লাসার গ্রুপের প্রাধান্য, প্লাসার গ্রুপ কীভাবে হয় সেটা আমরা বলতে পারি, যে কার অ্যাকচুয়ালি প্লাসার বেশি, NH2 বেশি NR2 বেশি, NH2 প্লাসার বেশি, OH এর বেশি OR বেশি, OH এর বেশি, যদি NHCOR OCOR আর NHCOR বেশি, এভাবে আমরা কিন্তু একটা প্লাসের অর্ডার করতে পারি। আর মাইনাসের অর্ডার একটা করতে পারি, জেনারেলি যে গ্রুপগুলো আছে সেগুলো নিয়ে বলছি, NO2 হতে পারে, NO2, তারপর তোমার CN হতে পারে, C ট্রিপল বন্ড N হতে পারে, তারপর তোমার ইট ক্যান বি ইয়োর COCl হতে পারে, ঠিক আছে, COCl হতে পারে, ইট ক্যান বি C ডবল বন্ড OH হতে পারে, ঠিক আছে। এরকম করে তোমার বা এখানে তুমি COCl এর পরে CHও লাগিয়ে দাও, তারপর তুমি CO লাগিয়ে দাও, কিটোন লাগিয়ে দাও, কিটোন দিয়ে দাও, ঠিক আছে। তারপর তুমি কার্বক্সিলিক অ্যাসিড দাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপর তুমি CO2R দিয়ে দাও, C ডবল বন্ড OR দিয়ে দাও। তো এইভাবে কি হচ্ছে মাইনাস আরগুলো কিন্তু এটা হচ্ছে মাইনাস আর গ্রুপগুলো, তো এইভাবে তোমার ডিক্রিজিং হয়ে যাবে। তো অলওয়েজ মনে রাখবে যে প্লাস আর মাইনাস আর এটা হচ্ছে মাইনাস আর, ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস আর, এটা হচ্ছে মাইনাস আর, আর এটা হচ্ছে তোমার প্লাস আর অর্ডার। তো এইভাবে তোমরা একটা মোটামুটি যদি যেগুলো আমাদের 11-12 বা কম্পিটিশনে যেগুলো লাগে তার উপর দাঁড়িয়ে আমি প্লাস আর মাইনাস অর্ডার দিলাম। লিস্ট অনেক বড় হতে পারে, কিন্তু দরকার নেই এত কিছু করার, যেটুকু দরকার সেটুকু আমরা করবো, যেটা আমাদের প্র্যাকটিক্যালি আমাদের হেল্প করবে কাজ করতে, ঠিক আছে। তো এই বলে আমি আমার লেকচার এখন ক্লাস রেজোন্যান্স আর হাইপার কনজুগেশন শেষ করলাম, অতি কনজুগেশন। তো নিশ্চয়ই ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া যে একটা নাম্বার দেওয়া আছে আমার চ্যানেলটাকে তোমরা যাতে করে এটা আরও প্রোগ্রেস করাতে আমাকে মোটিভেশন করতে পারো। আমি একজন রিসার্চার, তো আমার রিসার্চের জন্য যে আমার ট্রায়ালগুলো লাগে তার জন্য একটা খরচা আছে। তো আমি এই লেকচারের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছচ্ছি, তোমাদেরকে জ্ঞান তোমাদের আহরণ করতে সাহায্য করছি, জ্ঞান দান করতে সাহায্য করছি। তোমরা এগুলো যদি পড়ো নিশ্চয়ই তোমরা সাফল্যভাবে খুব ভালো র্যাঙ্কও পাবে। তোমরা ওই নিচে দেওয়া লিঙ্কটাতে UPI নাম্বারে যা পড়ো, 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা যা পড়ো যদি দাও, তাহলে পরে আমার কাজটা আমি আগেই ত্বরান্বিত করতে পারবো। এটা তোমাদের কাছে সবার কাছেই আমার অনুরোধ থাকলো। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আগের দিন দেখা হবে, পরের দিন আমরা পড়বো হচ্ছে যে তোমার কি করে ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট হয়, বা যে অন্তর্বর্তী পদার্থগুলো ইন্টারমিডিয়েট কী করে তৈরি হয়, বা এদের স্টেবিলিটি কী হয়, এই রেজোন্যান্স আবেশ আর তোমার অতি কনজুগেশন নিয়ে আমরা আলোচনা করবো। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। ভুলো না সাবস্ক্রাইব করতে, লিঙ্কটাকে শেয়ার করতে, আর এটাকে লাইক করতে, কমেন্ট জরুর করো কোনটা তোমার লাগবে না জানাও, আমি নিশ্চয়ই চেষ্টা করছি এটা বলার। থ্যাংক ইউ বেস্ট, উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।